হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যেসব হরর ভিত্তিক সিনেমা বা নাটক রয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো ভালো কাজ, সেগুলা আপনি ফ্যামিলি সহ দেখেন আর যেভাবেই দেখেন, দেখে এনজয় করবেন। মনে হবে যে কি আমি একটা ভালো কাজ দেখলাম। আর বাংলাদেশের বেশিরভাগ কাজই যেসব হরর ভিত্তিক আর কি, সেগুলোর বেশিরভাগ কাজই বাজে। যেমন ডাইনি বুড়ির মতন সিনেমা রয়েছে, যেগুলা কি আপনি দেখার সময় মনে হবে যে কী একটা দেখতেছি, একটুখানি দেখার পরে কি আর ইচ্ছা করবে না যে সিনেমা শেষ করি। কিন্তু যেগুলো ভালো কাজ, সেগুলোর মধ্যে এন্টারটেইন থাকে, মেসেজ থাকে এবং দেখতে উপভোগ্য হয়, ফ্যামিলি নিয়ে দেখা যায়। তেমনি একটি উপভোগ্য এবং হরর কমেডির ওয়েব সিরিজ আসছে, যেটার নাম হচ্ছে আতকা। চরকির ওয়েব সিরিজ, যেটি পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি। আমি ওয়েব সিরিজটা রাতে দেখলাম, ভাবলাম যে বাংলার কাজ হয়তো বা ভালো হবে, কিন্তু তাও দেখি ভয় পাই কিনা বা ভয়ের মতন লাগে কিনা, কিন্তু আসলে ভয় লাগে না। আর পরিচালক এই ওয়েব সিরিজের মধ্যে ভয় দেখানোর জন্য কোনো কিছু করে নাই বা এরকম না, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা কি যে কেউ ফ্যামিলি নয় নিয়ে দেখতে পারবে। তো কথা বলবো এই ওয়েব সিরিজটা আসলে প্রকৃতপক্ষে কেমন হয়েছে এবং এটার ভালো এবং কয়েকটা মন্দ সাইড নিয়ে। এটা যদি আমি ভালো সাইড বলি, তাহলে প্রথমে যদি আমি প্লটের কথা বলি, এটার প্লটটা আপনারা দেখবেন যে আমাদেরই আশপাশের মানুষের গল্পের মতন, আমাদের আশপাশের মধ্যবিত্ত ফ্যামিলির মতন মানুষের গল্প। এই প্লটে মধ্যবিত্ত রহমান ফ্যামিলির একটা ঘটনা দেখানো হয়েছে, যে ফ্যামিলিতে আরশ খান হচ্ছে বিদেশ থেকে আসে বাংলাদেশে, এবং সে এখানে থেকে গিয়ে সেলুনে কাজ করার চেষ্টা করে। এবং সে বাংলাদেশে থাকার সময়ে সোনারা বিনতে কামালের সাথে তার কী ধরনের ক্লোজ সম্পর্ক হয়, তার ফ্যামিলির সাথে তার কী ধরনের বন্ডিং তৈরি হয়, এবং এই সময়ের মধ্যে সে তার এক মৃত চাচাকে আবিষ্কার করে, যে অনেক বছর আগে মারা গিয়েছিল। এবং তার পরবর্তীতে এই চাচার সাথে তার কি হয়, তার ফ্যামিলির সাথে সম্পর্ক কি হয়, বা সোনার বিনতে কামালের সাথে তার সম্পর্ক কেমন করে আগায়, এই প্লটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওয়েব সিরিজ আতকা। আর এই প্লটটা সুন্দর করে উপস্থাপন করার জন্য বেশ কয়েকটা চরিত্রের সাহায্য নিয়েছেন। যদিও এই ওয়েব সিরিজের বেশিরভাগ চরিত্রই কি গল্পে তেমন প্রভাব রাখে না, যেমন আব্দুল নূর, তুষার সহ যেসব রয়েছে ক্যারেক্টার, বেশিরভাগই গল্পে কোনো প্রভাব নেই। তারপরেও যেসব ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে আমি প্রধান চরিত্র হিসেবে আরশ খান বা সুনেরা বিনতে কামাল হিসেবে আমরা ধরবো দুজনকে। আর এছাড়া আরশ খানের কাজিন হিসেবে মুনিয়া চরিত্র, যে তার নাম আমি জানি না, তার মোটামুটি একটা প্রভাব রয়েছে এবং সেও দেখতে মোটামুটি একটা মিষ্টি চেহারার। আর অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ বা আমি বলবো যে এই ওয়েব সিরিজের মধ্যে ওয়েব সিরিজের প্রাণ হিসেবে আসবে সোহেল মণ্ডল। সোহেল মণ্ডলের এর যে মরে যাওয়ার পরে যে তার ক্যারেক্টারটা, ভৌতিক ক্যারেক্টার, সেটা কি এত সুন্দরভাবে পরিচালক উপস্থাপন করেছেন যে এটা দেখলে ভয় লাগবে না, কিন্তু আস্তে আস্তে বিশ্বাসযোগ্য হতে থাকবে যে এই ক্যারেক্টারটা হয়তো বা বেঁচে থাকলে এরকমই করতো, অথবা মরে যাওয়ার পরে যদি সত্যি সত্যি তাদের সাথে এরকমভাবে মিট করতো, তাহলে হয়তো বা এরকমই কথা বলতো বা এরকমই আচরণ করতো, বা ফ্যামিলির সাথে এরকম বন্ডিং থাকতো। এরকম একটা বিশ্বাসযোগ্যভাবে এই ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলতে পেরেছেন, যেটা পরিচালকের একটা বড় সাইড। বাংলাদেশের পরিচালকেরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসব কাজগুলো যখন প্রথম ডিরেক্টরের কাজ করে অথবা এরকম হরর কমেডি মিশ্রের কাজ করে, এগুলো করতে করতে গিয়ে কি চরিত্রগুলো গুলিয়ে ফেলে, কিন্তু এখানে গুলিয়ে ফেলে না, এটা গুছিয়ে ফেলেছে বা গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে। আর এর সাথে সাথে যে বিজিএম এর কাজ রয়েছে, সেগুলো ভালো, ভিজুয়ালের কাজও ভালো। বিজিএম এর কাজের মধ্যে হরর বিভিন্ন সিন দেখানোর সময় বা ভয় পাওয়ার সিনের সময় যেসব ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়, সেগুলো ভালো। আর এর মধ্যে দুইটা গান ব্যবহার করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে প্রথম যে গানটা সোনারে বিনতে কামালের সাথে আরশ খানের গান, এটা আসলে দেখালেও পারতো, না দেখালেও পারতো, তবে দেখিয়েছে, এটা ইচ্ছা আর কি। তবে পরে শেষের দিকে এসে সোহেল মণ্ডলের সাথে তার ফ্যামিলির যে মিট এবং সোহেল মণ্ডলের চলে যাওয়ার সময় যে গানটা গায়, সেই গানটা কি ক্লাইম্যাক্সটাকে আরও দারুণভাবে ফুটিয়ে তোলে। মনে হয় যে সোহেল মণ্ডলের যে কেরিয়ারে যেসব ভালো ভালো অভিনয়ের দক্ষতা দেখিয়েছে, এর মধ্যে অন্যতম একটা। এবং সোহেল মণ্ডল মনে হয়েছে যে এই শেষের দিকে এসে বাকি অভিনেতাদেরকে ছাপিয়ে গিয়েছেন এই তার শেষের দিকের অংশে তার পারফরমেন্স দিয়ে। এগুলো হচ্ছে ভালো সাইড। আর পরিচালক আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে কয়েকটা মেসেজ দিতে চেয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে। সেগুলো হচ্ছে যে সোহেল মণ্ডলের ক্যারেক্টারটার কথাই যদি বলি, যে এইটা আর আরশ খানের ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা কানেক্ট রয়েছে, যে কি তারা দুইজনে স্বপ্ন দেখতো তারা কিছু একটা করার, তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, সোহেল মণ্ডলের স্বপ্ন ছিল আর আরশ খানের স্বপ্ন আছে। এই যে একটা কানেকশান, সেটা হচ্ছে যে মানুষের যে স্বপ্ন থাকে সেগুলো যাতে অন্যরা প্রায়োরিটি দেয়। যেমন এখানে আরশ খান সেলুনের কাজ করতে চায়, অথবা সোহেল মণ্ডল চেয়েছিল বিভিন্ন ধরনের বড় ধরনের শেফ হতে। এই যে কোনো কোনো ফ্যামিলিতে এসব কাজকে ছোট করে দেখা হয়, কিন্তু অনেক মানুষের তো স্বপ্ন থাকে বড় ধরনের শেফ হওয়ার, অথবা বড় ধরনের হেয়ার স্টাইলিস্ট হওয়া। এসব কাজকে যেন ছোট করে না দেখা হয়, এগুলা যাতে মানুষের ইচ্ছা বা স্বপ্নগুলোকে যেন প্রায়োরিটি দেওয়া হয়, এই ব্যাপারটার উপরে মেসেজ দিতে চেয়েছে পরিচালক। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মুনিয়া ক্যারেক্টারটা,
তার ক্যারেক্টারের মাধ্যমে দেখিয়েছে যে এসব মেয়েরা যারা পড়াশোনা করে বিয়ে করে ফেলবে বা ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেবে, এসব মেয়েরা যদি সময় পায়, সুযোগ পায়, তাদের স্বপ্ন পূরণের সময় পায়, তাহলে তারাও জীবনে অনেক কিছু করতে পারবে, তারা তাদের স্বপ্নের জন্য কাজ করতে পারবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমার কাছে এটার কিন্তু একটা নেগেটিভ সাইডও রয়েছে এই মেসেজটার, যে যারা চাকরি করবে বা পড়াশোনা করার শেষে বিভিন্ন ধরনের স্বপ্ন পূরণের চেষ্টা করবে, তারা কিন্তু অধিকাংশই তাদের ফিজিক্যাল নিডের কারণে খারাপ পথে চলে যায়, যে কারণে বাংলাদেশ বিয়ের আগে বিভিন্ন ধরনের রিলেশন হওয়া এগুলোর পরিমাণ বেশি। সুতরাং যাদের স্বপ্ন রয়েছে তারা যদি ফ্যামিলিতে গতভাবে ওইরকম থাকে, তাহলে তাদের বিয়ের পরেও সব স্বপ্ন নিয়ে ভাবা যাবে বা কেরিয়ার করা যাবে। আর যদি ফ্যামিলিতে সাপোর্ট না হয়, তাহলে স্বপ্ন পূরণের জন্য কি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ একা একা সাকসেস হয় না। সুতরাং বিয়ে দেওয়াটা বা বিয়ে করাটাই ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি নিয়ে যদি স্বপ্নটার দিকে এগিয়ে যাওয়া যায়, তবেই কি সে স্বপ্নগুলো সাকসেস হওয়া সহজ হয়। আমার কাছে মনে হচ্ছে এগুলো মেসেজ দিতে চেয়েছে পরিচালক। আর এগুলোর যদি আমি নেগেটিভ সাইড বলি, তাহলে বলবো যে এই যে হরর কমেডির এই স্টোরি বিল্ড আপ, সেটা আরাফাত মোহসেন নিধি পরিচালক এটা আমাদের কাছে যেভাবে উপস্থাপন করেছে সেটা বিশ্বাসযোগ্য, কিন্তু সেটা করতে মনে হয়েছে মোটামুটি বেশ লম্বা সময় নিয়েছে। আর ওয়েব সিরিজের শেষের দিকে এসে মনে হয়েছে কাহিনীটা কি খুব স্লো হয়ে গিয়েছে, এটা আর একটু দ্রুত যাওয়া দরকার, এরকম মনে হয়েছে। আরেকটা হচ্ছে যে সোহেল মণ্ডলের যে ভৌতিক ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যদিও আমাদেরকে টাচ করে যে আমরা এই ক্যারেক্টারগুলা আসলে বেঁচে থাকলে কি হতো বা ক্যারেক্টারগুলোর মধ্যে কীরকম ভিতরে প্রতিক্রিয়া হচ্ছে, এগুলো আমরা ফিল করতে পারছি এগুলো দেখার সময়। কিন্তু তারপরেও একটা বিষয় হচ্ছে, যারা মোটামুটি হরর কমেডি বা এসব দেখে অভ্যস্ত, আমাদের বেশিরভাগই সেসব দর্শক বেশিরভাগই কি আইডিয়া করতে পারবে যে শেষের দিকে ক্লাইম্যাক্সটা কি হতে পারে। আর বিএফএস এর কাজ ভালো, বাংলাদেশি কাজ হিসেবে অনেক ভালো। তাও যদি তারা আর একটু সচেতন হতো, কিছু কিছু ক্ষেত্রে এগুলো আরও একটু নিখুঁত করতে পারতো। একটা কথা হচ্ছে যে এইখানে একটা বিশেষ চরিত্রে অল্প সময়ের জন্য সুমন আনোয়ার কিন্তু একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার প্লে করে, সে অল্প সময় করলেও সেই ক্যারেক্টারটা কি ওইখানে নজর কাড়তে সক্ষম হয়। আমি দেখেছি সুমন আনোয়ারের যেসব নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, যেসব সিনেমা হোক নাটকে হোক, বেশিরভাগই কি দুর্দান্ত, সেটা অল্প সময়ের হোক আর বেশি সময়ের হোক। তবে এখানে কি সে অল্প সময়ে কি একটা নজর কাড়ার মতন পারফরমেন্স দিয়েছে, সুন্দর করেছে, তার লোক, কথাবার্তা, তাকানো দারুণ হয়। তো সব মিলিয়ে বলবো, যারা হালকা মেজাজের হরর কমেডি দেখতে চান, ভয় এবং হাসির মেলবন্ধন দেখতে চান এবং ফ্যামিলি নিয়ে দেখতে চান, তাদের জন্য একবার দেখার মতন উপভোগ্য ওয়েব সিরিজ হচ্ছে আটকা। যারা আমার এই ওপিনিয়নগুলোর সাথে এগ্রি করেন বা ডিসএগ্রি করেন, তারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামতগুলো। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।